ওনার কিছু মূল্যবান কথা আমাদের রামকৃষ্ণ ঠাকুর এবং বিবেকানন্দ সম্পর্কে এবং শরীরচর্চা সম্পর্কে বলছে। তোমরা সেটা একটু মন দিয়ে সবাই শুনো। তাহলে আমাদেরও মনে রাখবে, আমাদেরও আমরা যা করছি আমাদেরও কিন্তু মূল আদর্শ হচ্ছে বিবেকানন্দ। বুঝতে পারলে? সেখান থেকেই মানে সারা সমস্ত এরই সৃষ্টি। অত বিবেকানন্দ সম্পর্কে বসে পড়ো সব। মূল্যবান কথা। তো আমি অনুরোধ করবো মহারাজকে উনি ওনার মূল্যবান কথা, বিচার কথা আমাদের বলার জন্য। অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময় আবিরাবির্ময়েধি। নমস্কার। প্রথমে আমি আজাদ হিন্দ ইন্টারন্যাশনাল ক্যারাটে ফাউন্ডেশন এদের যে বৃন্দ তাদের প্রত্যেককে আমি প্রীতি, শুভেচ্ছা এবং নমস্কার জানাই। এইখানে যেটা বোধহয় অর্গানাইজ করা হয়েছে, আজাদ হিন্দ ভলেন্টিয়ার্স কাউন্সিল, তাদের প্রত্যেককেও আমি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নেতাজি সুভাষচন্দ্রের যে আজাদ হিন্দ এই নামেই সংগঠন, আমি আপনাদের যে রেজাল্ট শিট তাতে দেখছি নেতাজি সুভাষচন্দ্রের ছবি আছে। আমি বলি, বিবেক দ্যুতিতে উদ্ভাসিত নেতাজি সুভাষ। বিবেক দ্যুতি নেতাজি সুভাষের উপর পড়তে থাকে। নেতাজি নিজে বলেছেন ওনার 15 বছর, সেই নেতাজি আমাদের রামকৃষ্ণ মিশনে গেছিলেন সাধু হতে। স্বামী ব্রহ্মানন্দজি, যাকে রাজা মহারাজ বলা হয় আর কি, স্বামীজি হচ্ছেন যাকে একদিক থেকে বলতেন যে আমাদের এবং আমাদের সঙ্গে ওনাকে আধ্যাত্মিক যে শক্তি ঠাকুরের পরে ওনার এটা ধরা হতো। স্বামী বিবেকানন্দ সেই শক্তি ওনার ভিতরে আছে। সেই মহারাজ ওনাকে কিন্তু বললেন না তুমি ফিরে যাও। ওনার বাবার সাথেও পরিচয় ছিল।
উনি কাশিতে গেছিলেন, তখন সেখান থেকে উনি ফিরে আসেন। তারপরে এইসব পরে পরে অনেক কথা আছে, যদি গবেষণা এ নিয়ে অনেক হয়েছে, অনেক বই বেরিয়েছে, অনেক মানুষ গবেষণা করছে নেতাজি নিয়ে। আমাদের রামকৃষ্ণ মিশনেও এই একটা বড় বই বেরিয়েছে 2 বছর আগে, বিবেক দিতে উদ্ভাসিত সুভাষচন্দ্র। ইনি স্বামী বিবেকানন্দের যে বাণী, তাকে নিজের জীবনে প্রয়োগ করতে গিয়ে এই নেতাজি, এই সুভাষচন্দ্র হয়ে উঠল নেতাজি সুভাষ। এবং নেতাজি সুভাষ থেকে এশিয়ার মুক্তি সূর্য। এই নেতাজি শুধু এশিয়ার মুক্তি সূর্য নয়, আমি সর্বত্র বলি ইনি হচ্ছে চেতনা। কিরকম? সাম্রাজ্যবাদ, শোষণ এবং এই রকম শাসনের বিরুদ্ধে জাগ্রত করার চেতনা, সাথে সাথে রাজনীতিকে চরম উৎকর্ষে নিয়ে গিয়ে একদম মুক্তি সাধনার শিখরে নিয়ে যাওয়ার যে উত্তরণ বা চেতনা, সেটা কিন্তু নেতাজির মধ্যে পাওয়া যায়। স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্র পাঠ আমাদের ভাই বোনেরা করেছো কিনা, তবু আমি বলছি তোমরা এটা বসে বসে করুক নাকি, ক্লান্ত। আমি বলবো, তোমরা বলো, তারপরে আমি আবার এগোবো একটু। স্বামী বিবেকানন্দের এটাকে স্বদেশ মন্ত্র বলে, অনেকে হয়তো তোমরা জানো। আমি বলবো, তোমরা বলবে। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার ভাই। তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ,
ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। স্বামী বিবেকানন্দের এই স্বদেশ মন্ত্রের এক একটা শব্দ জীবনে প্রয়োগ করে কত পুরুষ মহাপুরুষে পরিণত হলেন, তার এক জ্বলন্ত দৃষ্টান্ত নেতাজি সুভাষচন্দ্র বোস। স্বামীজির এই স্বদেশ মন্ত্রের যথার্থ প্রয়োগ একটা লাইনের করতে গিয়ে এই নেতাজি মহান হয়ে গেলেন। এই লাইনটি কি তোমরা যেটা পড়লে তার মধ্যে আছে, তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। কি বললেন? তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। নিজেকে বলি দিলেন মায়ের জন্য। কিভাবে? আমরা জানি তিনি কিন্তু নানান কন্ট্রোভার্সি আছে। একটা 50-এর কাছাকাছি বয়সে, স্বাধীনতা আমাদের আগে, সেই তর্ক বিতর্কে যাচ্ছি না, আমরা ধরে নিই তিনি নিজেকে হয়তো এমন ভাবে রেখেছেন, কিন্তু যেটা আমরা পাই এই বয়স পর্যন্ত স্বামীজি যে কর্ম, সেই কর্মটি কিন্তু তিনি করে গেছেন ভারত তথা বিশ্বের জন্য এবং বিশ্ব সমাজের জন্য। তাকে ফলো করে বিভিন্ন জিনিস সারা ভারতবর্ষে চলছে এবং ভারতের বাইরে বহু মানুষ ইন্সপিরেশন নিচ্ছেন নেতাজি সুভাষের কাছ থেকে, যেটা বললাম কিছুটা। এই কারণ তোমাদের এই নামটা আছে বলে আমি এতটা ব্যাখ্যা করলাম। গুরুত্বপূর্ণ জিনিস যদি আমরা দেখি, বড়রা হয়তো অনেকে লক্ষ্য রেখেছেন, তবু আমি বলি, এই 19 শতকে 19-এ যে শতক, এখানে এটা তো একবিংশ চলছে নাকি? বিংশ শতাব্দীর শেষের দিকে এই যে প্রায় আজকে 30 বছর আগে থেকে নতুন ভাবে কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের কিন্তু গবেষণা শুরু হয়েছে এবং আশ্চর্যভাবে দেখা যাচ্ছে প্রচুর ভাবে বিভিন্ন ইউটিউবে আলোচনা চলছে এবং যে মূল যে ঘটনা নেতাজি নিয়ে তার ধীরে ধীরে উদ্ঘাটিত হচ্ছে। আরেকটা হচ্ছে বহু ইয়াং, যারা 18 থেকে 35-40 এই এজের, তারা কিন্তু এটা ফলো করছে। এটা কিন্তু গবেষণায় এসেছে। এর মানেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে গবেষণা করছে মানে সমাজ ভালোর দিকে বা সামনের দিকে যাচ্ছে। আর নেতাজি সুভাষকে যত গবেষণা হবে তত কিন্তু স্বামী বিবেকানন্দ এসে পড়বেন। আর সমাজে এদের কথা যত বেশি আলোচনা হবে ততই কিন্তু সমাজ তত্তর করে উন্নতির দিকে এগোবে। আর স্বামী বিবেকানন্দ বললেন, এবার কেন্দ্র ভারতবর্ষ 130 বছর আগে। অতীত ভারতবর্ষকে
ভবিষ্যৎ ভারতবর্ষ ছাড়িয়ে যাবে। এবং তিনি বললেন কলকাতা এবং ম্যাড্রাসের উপর আমার ভরসা, যুবকদের উপর। এবং আমরা দেখতে পাচ্ছি তিনার সেই কথা 130 বছর 25 বছর আগেকার কথা আজকে যেন সফল হচ্ছে। তিনি বলেছিলেন ভবিষ্যৎ ভারত এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বিশ্বে। 130 আজকে তার গ্লিমস দেখা যাচ্ছে। পুরো দক্ষিণ গোলার্ধ প্রায় 100খানা দেশ ভারতের সাথে যেন দাঁড়িয়ে আছে। কেউ সম্মুখে, কেউ পশ্চাতে, কেউ সাইড থেকে বলছে ভারতই আমাদের লিডার। এবং উত্তর গোলার্ধের দেশগুলো ধীরে ধীরে কিন্তু হাত মেলাচ্ছে, আর ভারত চোখে চোখ রেখে কথা বলছে। আর সারা বিশ্ব এক কথায় কি বলছে বলতো? বলছে ভারত কি বলছে, ভারত কি ভাবছে, এই জায়গায় চলে এসছে।